হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদেরকে আজকে আমাদের একটি সিরিজে। তো হচ্ছে কি এই সিরিজটা নিয়ে আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই যে হচ্ছে কি একটা চ্যাপ্টার শুরু করার আগে এই চ্যাপ্টারটায় কী পড়তে হবে, কোন কোন টপিকগুলো হচ্ছে বোর্ড পরীক্ষার জন্য গুরুত্ব, কোন কোনগুলো হচ্ছে কি আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ, বা হচ্ছে কখন আমি বুঝবো এই চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে টোটালি আমার কমপ্লিট হয়েছে, বা কোন সিকোয়েন্সে পড়লে সব থেকে ভালো হয়, এরকম কিছু কোয়েশ্চেন কিন্তু তোমাদের মনে থাকে। তো এই ব্যাপারগুলো হচ্ছে তোমাদের অনেক সময় হচ্ছে কি জানতে চাওয়াও তৈরি হয় যে এই ব্যাপারগুলো নিয়ে। তো সেই তাগিদ থেকেই আমি সেই জায়গা থেকে চিন্তা করে মেনলি হচ্ছে চিন্তা করলাম যে ফিজিক্স ফার্স্ট পেপার এবং হচ্ছে সেকেন্ড পেপার প্রতিটা চ্যাপ্টারই কী কী পড়তে হবে, চ্যাপ্টার শুরু করার আগে কয়টা পার্টে ভাগ করে নিলে ভালো হয়, বা কোন টপিকটার পর কোন টপিক পড়লে সব থেকে ভালোভাবে হচ্ছে গিয়ে বা স্মুথভাবে চ্যাপ্টারটা শেষ করা যায়, এরকম একটা হচ্ছে সিরিজ আমি হচ্ছে তোমাদের জন্য দেব। তো প্রতিটা চ্যাপ্টারের জন্য এরকম ছোটো 5-7 মিনিট বা 10 মিনিটের এরকম একটা ভিডিও থাকবে। তো এটা হচ্ছে আজকে আমাদের প্রথম ভিডিও, যেখানে হচ্ছে আমরা সেকেন্ড পেপারের তাপগতিবিদ্যা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো শুরু করার আগে তোমাদের সাথে আরেকটা ব্যাপার একটু বলে নিই যে এই ব্যাপারটা আসলে তোমাদের জন্য কতটুকু হেল্পফুল। প্রথম ভিডিওটা দেখার পরেই তো বুঝতে পারবা যে এটা আসলে হচ্ছে তোমার কোনো হেল্প হচ্ছে কিনা, বা এটা আসলে ইফেক্টিভ হচ্ছে কিনা। এই ব্যাপারটা হচ্ছে তোমরা জানাবা কমেন্ট করে। তো যদি দেখি যে তোমাদের জন্য এই ব্যাপারটা হচ্ছে গিয়ে একটা ভালো ইফেক্ট ফেলতেছে বা তোমাদের উপকারে আসতেছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি বাকি যে চ্যাপ্টারগুলো সেইগুলো নিয়ে হচ্ছে আমি ভিডিও বানাবো। আর যদি হচ্ছে কি এই ব্যাপারটা তোমাদের জন্য এতটা ইফেক্টিভ না হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে এই সিরিজটা হচ্ছে কমপ্লিট করাটা এতটা এফিশিয়েন্ট মনে করবো না আর কি। তো চলো স্টার্ট করি। আমরা হচ্ছে দেখি যে তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা কীভাবে অগ্রসর হলে তুমি সব থেকে ভালো উপায়ে শেষ করতে পারবা। তো এই তাপগতিবিদ্যা চ্যাপ্টারটার জন্য আমরা হচ্ছে গিয়ে মেজর 6টা পার্টে ভাগ করতে পারি। তো পার্ট 6 যেটা, এটা নিয়ে তোমাদের টেনশনের তেমন কোনো কিছু নেই, এটা কারণ সব চ্যাপ্টারই হচ্ছে এই পার্টটা আমি রাখবো যে মিক্সড প্রবলেম। ঠিক আছে, তো এটা হচ্ছে যদি বাদ রাখি তাহলে মেইনলি হচ্ছে 5টা পার্টে ভাগ করা যায়। প্রথম পার্টে হচ্ছে গিয়ে তুমি তাপ ও থার্মোমিটার বিষয়ক আইডিয়া নিবা, যে তাপ হচ্ছে গিয়ে কী, বা হচ্ছে তাপমাত্রা কী, বা তাপমাত্রা আমরা কীভাবে পরিমাপ করতে পারি। ঠিক আছে, এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে আলোচনা করা হয়েছে এই পার্টে। পার্ট 2তে হচ্ছে তাপগতিবিদ্যার সূত্রসমূহ। ঠিক আছে, যে কয়টা সূত্র আছে এই সূত্র নিয়ে হচ্ছে পার্ট 2তে আলোচনা। তো এই যে আমাদের হচ্ছে গিয়ে পার্ট 2তে সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম, এইটা হচ্ছে তুমি যদি আবার একসাথে কিছু ম্যাথ করো, তো সেই ক্ষেত্রে হচ্ছে তুমি আপেক্ষিক তাপ, তাপ ধারণ ক্ষমতা ও মিশ্রণের তাপমাত্রার বিষয়ে কিছু ব্যাপার পাবা, যেটা হচ্ছে তোমার পার্ট 3। পার্ট 4-এ তোমার হচ্ছে এন্ট্রপি, আর পার্ট 5 যেটা এটা হচ্ছে রেফ্রিজারেটর। তেমন হচ্ছে গিয়ে তোমাদের বোর্ড পরীক্ষা বা অ্যাডমিশনের জন্য খুব বেশি যে ইম্পর্টেন্ট এরকম না। তো শুরুতেই তুমি এরকম কয়টা পার্টে ভাগ করে নিতে পারো এই চ্যাপ্টারটাকে। তো তারপর হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারটি পড়ার জন্য অন্য চ্যাপ্টার বা অন্য টপিক এর আইডিয়া লাগে কিনা। তো তাপগতিবিদ্যা পড়ার জন্য ওই রকম মেজর কোনো হচ্ছে গিয়ে আইডিয়া থাকার দরকার নেই। তবে তোমার 9-10 যে আপেক্ষিক তাপের সূত্রগুলো ছিল এবং মিশ্রণের তাপমাত্রা, মানে এক বস্তু যদি তাপ হারায় তাহলে অন্য বস্তু হচ্ছে সেটা গ্রহণ করার পর মিশ্রণের ফাইনাল তাপমাত্রা কীভাবে আমরা নির্ণয় করতে পারি, তো এই ব্যাপারটা জানা থাকলে তোমার ক্যালোরিমিট্রি টাইপের যে ম্যাথগুলো আছে এগুলো করতে আর কি একটু সুবিধা হবে। তো এটা খুব বেশি হচ্ছে গিয়ে যে মেজর আইডিয়া বা প্রি কনসেপ্ট এরকম কোনো কিছু না। ওকে, তো হচ্ছে তুমি কোন সিকোয়েন্সে এখন পড়বা, টপিকগুলো যে কমপ্লিট করবা বা পার্টগুলো যে কমপ্লিট করবা, এটা হচ্ছে তুমি কোন সিকোয়েন্সে পড়লে সব থেকে বেস্ট হয়। তো তুমি পার্ট 1 হচ্ছে তুমি তাপ পড়বার শুরুতে, তারপর হচ্ছে তাপ পরিমাপের একক, তারপর হচ্ছে তাপমাত্রা পরিমাপের একক, তাপের প্রবাহ, তাপীয় সমতা, তাপের যান্ত্রিক সমতা, মানে হচ্ছে কি তোমার একটা নির্দিষ্ট পরিমাণ তাপ যদি আমি হচ্ছে গিয়ে কি তাপ শক্তি দিয়ে কাজ করতে চাই তাহলে কি পরিমাণ মানে কাজ আমি করতে পারবো। ঠিক আছে, তারপর হচ্ছে তাপমাত্রা পরিমাপক যন্ত্র, বিভিন্ন ধরনের থার্মোমিটার, এই ব্যাপারগুলো হচ্ছে কি পার্ট 1-এ তোমরা পাবা। তো পার্ট 2-তে এটা হচ্ছে পার্ট 1-এর প্রথম টপিক। আমরা শুরুতে যে বলছি আমরা তাপ এবং হচ্ছে তাপমাত্রা বিষয়ক আইডিয়া নেব পার্ট 1-এর প্রথম টপিক হচ্ছে এইটা। আর টপিক 2 যেটা, সেটা হচ্ছে তোমার থার্মোমিটার তৈরির সূত্র, যে আমরা হচ্ছে গিয়ে আমরা যে তাপমাত্রা পরিমাপ করি, তাপমাত্রা পরিমাপের যে যন্ত্রটা সেটাকে আমরা বলতেছি হচ্ছে থার্মোমিটার। তো এই থার্মোমিটার আমরা কীভাবে তৈরি করতে পারি, পদার্থের তাপমাত্রিক যে ধর্ম সেই ধর্মকে কাজে লাগিয়ে আসলে হচ্ছে থার্মোমিটার তৈরি করা হয়। তো এই পদার্থের তাপমাত্রিক ধর্ম আসলে কী, বা তাপমাত্রিক পদার্থ খাড়া, তারপরে হচ্ছে গিয়ে কি থার্মোমিটারের কার্যনীতি বা তড়িৎ সূত্র বিভিন্ন স্কেলের সাথে সম্পর্ক। ধরো হচ্ছে আমরা যে স্কেলগুলো ইউজ করি সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন, ওই স্কেলগুলোর সাথে আমরা হচ্ছে কীভাবে একটা অন্যটার সাথে সম্পর্ক তৈরি করতে পারি। তো এই অংশ থেকে আমরা হচ্ছে কিছু ম্যাথও আর কি করি। এই ম্যাথগুলো হচ্ছে বোর্ড এবং হচ্ছে অ্যাডমিশনের জন্য, এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। জাস্ট এই ব্যাপারগুলো কমপ্লিট করে আমাদের পার্ট 1 শেষ। তো তারপরে হচ্ছে গিয়ে পার্ট 2 যেটা, এটা হচ্ছে তাপগতিবিদ্যার সূত্রসমূহ। তো সূত্রসমূহের মধ্যে আমরা তাপগতিবিদ্যার মেনলি
তিনটা সূত্র নিয়ে আমরা আলোচনা করি। তো প্রথম যে সূত্রটা, এই সূত্রটা জাস্ট নামমাত্র সূত্র, সেটাকে বলা হয় শূন্যতম সূত্র। এটা নিয়ে হচ্ছে গিয়ে তেমন আলোচনা নেই। শূন্যতম সূত্রটা হচ্ছে কি জাস্ট একটা ডেফিনেশন টাইপের, যে বেশ কয়টা বস্তু যদি তাপীয় সাম্য অবস্থায় থাকে তাহলে সবার তাপমাত্রা আর কি সেম। যদিও বই আর একটু হচ্ছে ঘুরায় পেঁচায় লেখা, তো মানে মেইন টিমটা আর কি এটাই। তো তারপর হচ্ছে আমাদের প্রথম সূত্র। প্রথম সূত্রটাকে আমরা হচ্ছে শক্তি নিত্যতা সূত্র বলতে পারি, যে তুমি যদি কোনো একটা সিস্টেমে কিউ পরিমাণ তাপ দাও, এই তাপটা হচ্ছে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধিতে কিছুটা ব্যবহার হবে, আর হচ্ছে তার কিছুটা কাজ সম্পন্ন হবে। তো মেনলি হচ্ছে এটা আমাদের শক্তি নিত্যতা সূত্র বলতে পারি। কারণ ধরো তুমি কোনো একটা জায়গায় 200 জুল তাপ দিলা, ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে ধরো এখানে হয়তো যাবে 100, এখানে যাবে 100, 100 দিয়ে যাবে, এরকম কোনো ম্যাটার না। এরকম হইতে পারে এটা 0, এটা হচ্ছে গিয়ে কি টোটালি কভার হয়েছে কাজ। তো মানে কোনটা শূন্য হইতে পারে, এটা কোনো ম্যাটার না। মানে তোমার হচ্ছে কি শক্তি, এখান থেকে আমরা দেখতেছি যে শক্তির নিত্যতা সূত্রেরই প্রতিফলন ঘটতেছে। তো এই যে আমরা বললাম সিস্টেমে আমরা তাপ দেব, তাহলে এই বিষয়ে কিছু টার্ম আমাদের জানতে হবে, যে সিস্টেম আসলে কি, তারপরে তাপগতীয় চলক আসলে কি, তাপগতীয় স্থানাঙ্কগুলো কি আসলে, তারপর তাপ শক্তি, অভ্যন্তরীণ শক্তি, কাজ শক্তি, মানে যে এখানে আমরা বললাম অভ্যন্তরীণ শক্তি, এখানে আমরা বললাম কাজ, আর এখানে বললাম হচ্ছে কি আমাদের মোট দেয়া শক্তি, ঠিক আছে, তাপ শক্তি। তো এই ব্যাপারগুলো আসলে প্রতিটা টার্মের মিনিং কি এবং সেগুলোকে আমরা কীভাবে হচ্ছে কি মানে ক্লিয়ার কনসেপ্ট নিতে পারি, এইগুলো আমাদের জানতে হবে। তো তাপগতীয় প্রক্রিয়া যেগুলো, মোট 4টা প্রক্রিয়া নিয়ে আমাদের হচ্ছে গিয়ে শিখতে হবে। কি কি প্রক্রিয়া? সমচাপ প্রক্রিয়া, তারপর হচ্ছে সময়আয়তন প্রক্রিয়া, সমুষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই 4টা প্রক্রিয়ার ডিটেলস কিন্তু আমাদের জানতে হবে। প্রতিটার ক্ষেত্রে কাজের সূত্র কি, বা হচ্ছে কি তাপগতীয় যে হচ্ছে আমরা চলকগুলো দেখলাম, এই চলকগুলোর মধ্যে হচ্ছে রিলেশন কি। তো এখান থেকে এগুলো হচ্ছে আমাদের মানে একটা ক্লিয়ার কনসেপ্ট বের করে নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে আমাদের সমুষ্ণ প্রক্রিয়ার ডিটেলস, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ডিটেলস, মানে প্রত্যেকটার জন্য তোমার স্থানাঙ্কগুলোর সম্পর্ক এবং হচ্ছে কাজের সূত্র, এগুলোকে আমরা বলতেছি হচ্ছে ডিটেলস। এগুলো হচ্ছে আমাদের জানতে হবে। তো তারপরে এখান থেকে অনুধাবনমূলক কয়টা কোয়েশ্চেন আসে, যে হচ্ছে রুদ্ধতাপীয় যে রেখার গ্রাফ, এই রেখাটা একটু হচ্ছে বেশি কারা হয়, তো কেন কারা হয় সেটার ব্যাখ্যায় অনেক সময় অনুধাবনমূলক কোয়েশ্চেনে আসে। তারপর হচ্ছে ছোটোখাটো দুইটা কোয়েশ্চেন আসে গ্রাফ রূপান্তর, মানে তোমাকে যদি একটা গ্রাফ দেওয়া থাকে সমচাপের, সেখান থেকে তুমি হচ্ছে কীভাবে সেখান থেকে তুমি রুদ্ধতাপীয়তে কনভার্ট করবা, বা হচ্ছে গিয়ে সময়আয়তনে কনভার্ট করবা। তো এরকম কিছু মানে সমুষ্ণ, বিশেষ করে সমুষ্ণের জন্য হচ্ছে কি মানে গ্রাফগুলো আসে। আর এটা অনেকটা ওই আদর্শ গ্যাস বা রসায়নের যদি বলো, রসায়নের পরিবেশ রসায়নে যে হচ্ছে কি বয়েলের সূত্রের গ্রাফ, মানে ওই রকম টাইপের ব্যাপারও কিন্তু এখানে আসতে পারে, যে আমাদের সমুষ্ণ প্রক্রিয়ার যে পরিবর্তনগুলো, এটাই কিন্তু হচ্ছে আদর্শ গ্যাসের ওই যে বয়েলের সূত্র, তারপর হচ্ছে মানে ওই ব্যাপারগুলো আর কি। তো তারপর হচ্ছে কি আমাদের এখানে আমরা প্রথম সূত্রের একটা ব্যাপার, অনেক সময় যে মিশ্রণের তাপমাত্রা আসে আর কি, যে তুমি হচ্ছে গিয়ে যেহেতু আমরা পড়ছি যে এই ব্যাপারটাকে এরকমভাবে ডিফাইন করছি, যে এই প্রথম যে সূত্রটা তাপগতিবিদ্যার, এটা আসলে হচ্ছে শক্তি নিত্যতা সূত্র। তাহলে তোমার যদি কোনো একটা বস্তু কোনোভাবে তাপ হারায়, সেই তাপটা হচ্ছে অন্য বস্তু গ্রহণ করে, তাহলে গ্রহণ করার পর ফাইনাল তাপমাত্রাটা কি আসতে পারে। তো এই জন্য আমাদের আপেক্ষিক তাপ, তারপর হচ্ছে তাপ ধারণ ক্ষমতা, তারপর হচ্ছে মূলার তাপ ধারণ ক্ষমতা, মূলার আপেক্ষিক তাপ, এখান থেকে এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের পড়তে হবে। তারপর হচ্ছে এখানে দুইটা টার্ম, যে হচ্ছে স্থির চাপে মূলার আপেক্ষিক তাপ, তাপ ধারণ ক্ষমতা, তাপ ধারণ ক্ষমতা হওয়ার কথা, এখানে হয়তো টাইপিং মিস্টেক আপেক্ষিক তাপ আসছে। তো আমরা হচ্ছে গিয়ে স্থির চাপে যেটা, এটাকে হচ্ছে গিয়ে সিপি দ্বারা প্রকাশ করি, স্থির ভলিউমে যেটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের সিবি দ্বারা প্রকাশ করি। তো এই ব্যাপারগুলোর সম্পর্ক এবং হচ্ছে কোনটা বড় বা তাদের অনুপাতকে আমরা হচ্ছে গামা বলি। তো এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের এখান থেকে ক্লিয়ার আইডিয়া নিতে হবে। নেওয়ার পরে হচ্ছে আমরা ক্যালোরিমিতিক যে ব্যাপারগুলো পড়লাম, যে মিশ্রণের তাপমাত্রা, এখন অনেক সময় হতে পারে যে ঘর্ষণের ফলে তাপ শক্তি অন্য শক্তিতে রূপান্তর হয়েছে, বা কোনো একটা সংঘর্ষ, ধর হচ্ছে একটা বুলেট যাচ্ছিল, একটা নির্দিষ্ট তাপমাত্রা ছিল, সে হচ্ছে একটা কাঠের তক্তা ভেদ করলো, ভেদ করার পর তার গতিশক্তিটা তাপশক্তিতে কনভার্ট হয়ে গেছে। তো হওয়ার ফলে তার ফাইনাল তাপমাত্রা কত হবে। অনেক সময় তোমাদের এমসিকিউ এর জন্য আসে যে পাহাড় থেকে একটা বস্তু পড়ে গেছে, ঠিক আছে, বা পাহাড় থেকে ঝর্ণা পড়ছে, ঠিক আছে, ঝর্ণা পড়ে ফাইনালি যখন সে নিচে আসবে, তো তখন পানির তাপমাত্রা চেঞ্জ কতটুকু হবে। তো এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু কোশ্চেন আসে, যেগুলোকে আমরা হচ্ছে বলতেছি যে শক্তি নিত্যতা সূত্রের একটা ফর্ম, যে হচ্ছে জাস্ট তাপমাত্রা বিষয়ক আর কি। আমরা যখন কাজ শক্তি ক্ষমতা পড়তাম, তখন গতিশক্তি কিন্তু হচ্ছে বিভব শক্তিতে কনভার্ট হইতো, বা স্প্রিংয়ের হচ্ছে সংকোচনে কাজে লাগতো, ঠিক আছে। তো এই ব্যাপারটাই জাস্ট এখন হচ্ছে তাপে কনভার্ট হচ্ছে, এই আর কি। তো তারপর হচ্ছে কি আমরা তাপগতিবিদ্যার যে দ্বিতীয় সূত্রে যদি আমরা যাই, তাহলে দ্বিতীয় সূত্রে আমাদের প্রত্যাবর্তী প্রক্রিয়া এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। করার পরে আমাদের হচ্ছে কি কার্নো ইঞ্জিন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, ঠিক আছে। এখান থেকে হচ্ছে কি আমাদের কার্নো ইঞ্জিন নিয়ে যে আলোচনাটা, এখন কার্নো ইঞ্জিন নিয়ে হচ্ছে আমরা কি কি আলোচনা করবো বা কী কী পড়বো, এখান থেকেই কিন্তু বোর্ড পরীক্ষায় কোয়েশ্চেন মানে মাস্ট বলতে পারো যে হচ্ছে গিয়ে আসে। এখান থেকে কোয়েশ্চেন মানে বোর্ড পরীক্ষায় কোয়েশ্চেন আসার জায়গায় হচ্ছে দুইটা, আমাদের এই যে সমচাপ, রুদ্ধতাপ, সমুষ্ণ, মানে ওই যে
তোমার 4টা প্রসেস, সেই 4টা প্রসেস আর হচ্ছে কার্নো ইঞ্জিন এবং এন্ট্রপি। তো কার্নো ইঞ্জিন থেকে প্রতি বছর কোয়েশ্চেন না আসলেও 1 বছর পর পর আসে তোমার বোর্ড পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট যেখানে বলো না কেন। তো এখান থেকে যে টপিকগুলো আমাদের পড়তে হবে যে কার্নো ইঞ্জিনের ক্রিয়াটা আসলে কি, মানে সে কীভাবে কাজ করে বা তার যে হচ্ছে মেইন কনসেপ্টটা আসলে কি, তারপর হচ্ছে কার্নো ইঞ্জিনের দক্ষতা, ঠিক আছে। কনসেপ্টটা জাস্ট হচ্ছে থিওরির জন্য, মানে জাস্ট তোমার আইডিয়ার জন্য, আর মেইনলি কোয়েশ্চেন আসছে হচ্ছে কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা, তারপর হচ্ছে দক্ষতা রিলেটেড ম্যাথ, তারপর হচ্ছে কার্নো ইঞ্জিনের দক্ষতা তুমি কীভাবে বাড়াতে পারো, যে হচ্ছে কীভাবে তুমি কার্নো ইঞ্জিনের দক্ষতা এত % বাড়াবা, বা তাপমাত্রা এত চেঞ্জ হইলে কত % বাড়বে দক্ষতা বা কত % কমবে। তো এই ব্যাপারগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। তারপরে যদি আমরা যাই তাহলে হচ্ছে এন্ট্রপি কিন্তু বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং অ্যাডমিশনের জন্যও কিন্তু কোয়েশ্চেন আসে। তো এখান থেকে কিন্তু তুমি মেডিকেল বলো বা ভার্সিটি বলো সেখানেও কোয়েশ্চেন আসে, তবে সেই কোয়েশ্চেনগুলো হচ্ছে থিওরি টাইপ হয়। আর তুমি যদি হচ্ছে গিয়ে সিকের ওয়েট, তারপর হচ্ছে ওয়েট অ্যাডমিশনে এমসিকিউ বলো, তাহলে সেই ক্ষেত্রে ম্যাথ টাইপ কোয়েশ্চেন আসে এবং বোর্ড পরীক্ষার জন্য ম্যাথ টাইপ কোয়েশ্চেন আসে। তাহলে হচ্ছে গিয়ে আমাদের এন্ট্রপি যে ব্যাপারটা, এন্ট্রপি সূত্র এবং হচ্ছে এন্ট্রপি আমরা কীভাবে নির্ণয় করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমাদের শিখতে হবে। তো এন্ট্রপিটা খুবই সিম্পল একটা টপিক, যে জাস্ট আমাদের একটা সূত্র জানা থাকলেই তুমি এন্ট্রপি রিলেটেড সব ম্যাথ করে ফেলতে পারো। বা যদি একটা ম্যাথ করো, যে তুমি যদি চিন্তা করো যে -10 ডিগ্রি সেলসিয়াস থেকে পানির তাপমাত্রা তুমি যদি বাষ্পে কনভার্ট করো, মানে 110 ডিগ্রি সেলসিয়াস তুমি চিন্তা করো, 110 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলা, ঠিক আছে, বরফ ছিল, তারপর হচ্ছে গিয়ে পানি হয়েছে, তারপর ফাইনালি হচ্ছে বাষ্প হয়ে গেছে। তো এই জাস্ট একটা ম্যাথ তুমি যদি করো, তাহলে যত দুনিয়ার মানে এন্ট্রপি রিলেটেড দুনিয়ার যত ম্যাথ আসছে সব তোমার কমপ্লিট হয়ে যাবে। তো আসলে এটা ওই রকম কঠিন কোনো কিছু টপিক না, বা এখান থেকে হিউজ পরিমাণ ম্যাথ মানে তোমার প্র্যাকটিস করতে হবে এরকম না, জাস্ট খুবই ছোটো একটা টপিক। তো এখান থেকে স্পেশাল টাইপের একটা ম্যাথ যদি বলি, তাহলে সেটা হচ্ছে আগে মিশ্রণের তাপমাত্রা নির্ণয় করে তারপর হচ্ছে এন্ট্রপি নির্ণয় করা। ধরো তোমাকে বললো যে বরফের সাথে তুমি হচ্ছে গিয়ে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বরফের সাথে তুমি হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির মিশ্রণ ঘটাইছো, ঠিক আছে। তো হচ্ছে ফাইনাল তাপমাত্রাটা তোমার আগে নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্রে তোমাকে যদি বলা হয় টোটাল এন্ট্রপির যে ব্যাপারটা সেটা তোমাকে নির্ণয় করতে বলছে, তাহলে হচ্ছে তুমি বরফ তার তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে যেহেতু তুমি পানির সাথে মিশাইছো, আর পানির তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে। ধরো ফাইনাল তাপমাত্রা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সেই ক্ষেত্রে এন্ট্রপিটা তোমার দুইভাবে নির্ণয় করতে হবে, যে -10 ডিগ্রি সেলসিয়াস থেকে যে বরফটা 40-এ গেলো, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার এন্ট্রপির কেমন চেঞ্জ হয়েছে, আবার হচ্ছে তোমার যে 60 ডিগ্রি সেলসিয়াস থেকে পানির তাপমাত্রা 40-তে আসছে, সেই ক্ষেত্রে এন্ট্রপির কেমন চেঞ্জ হয়েছে। তো সেইটা করে তারপর হচ্ছে তোমার যে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো সামেশন করতে হবে। তো সেই ক্ষেত্রে এন্ট্রপি তোমার পজিটিভ এবং নেগেটিভ সেটা ধরেই কিন্তু হিসাব করতে হবে। হয়তো বরফের জন্য এন্ট্রপি পজিটিভ হয়েছে আর পানির জন্য এন্ট্রপি নেগেটিভ হয়েছে, তো পজিটিভ নেগেটিভ ভ্যালুগুলো কিন্তু আমাদের যোগ করতে হবে, মডুলাস ভ্যালু কিন্তু না, জাস্ট হচ্ছে গিয়ে পজিটিভ নেগেটিভ ভ্যালু সহ, ঠিক আছে। তো এটা একটা স্পেশাল টাইপ ম্যাথ হইতে পারে তোমার এন্ট্রপির জন্য। তো এটা তো এগুলো তোমাদের হচ্ছে এন্ট্রপি। তারপর হচ্ছে তোমার রেফ্রিজারেটর হচ্ছে কি তোমাদের বইয়ে আলোচনা করা হয়েছে, তবে আজ থেকে 2-3 বছর আগেও তোমার বোর্ড এবং হচ্ছে অ্যাডমিশনে তেমন ম্যাথ আসতো না বা হচ্ছে কোয়েশ্চেন আসতো না। তবে রিসেন্ট ইয়ারগুলোতে তোমার বোর্ড এবং হচ্ছে অ্যাডমিশন টেস্টে কিন্তু এমসিকিউ আসতেছে, যে হচ্ছে রেফ্রিজারেটরের কার্য সম্পাদন সহগ। জাস্ট একটা টাইপের কোয়েশ্চেনই আসে, জাস্ট তুমি যদি একটা সূত্র জানা থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি এই ব্যাপারটা সলভ করে ফেলতে পারো। তবে আমাদের কোয়েশ্চেন আসে না এজন্য যে আমরা একদমই হচ্ছে এটা পড়বো না বা হচ্ছে ইম্পর্টেন্ট না, ব্যাপারটা কিন্তু এরকম না। তুমি অনেক সময় নিজ আগ্রহের জন্য, যে হচ্ছে তোমাদের সবার বাসায় হচ্ছে গিয়ে কি রেফ্রিজারেটর কিন্তু আছে বা হচ্ছে গিয়ে এসি আছে, তো এই যন্ত্রগুলো কীভাবে কাজ করে এই ব্যাপারগুলো তুমি যদি শিখতে চাও তাহলে অবশ্যই কিন্তু পড়া উচিত। মানে শুধুমাত্র আমরা একটা কোয়েশ্চেন আসতেছে না বাদ দিয়ে দেবো, ব্যাপারটা আমাদের পড়াশোনাটা আসলে ওইরকম ভিত্তিক হওয়া উচিত না। আমাদের নিজের জানার জন্য, যেটা হয়তো আসে না কিন্তু আমরা নিজের আগ্রহ থেকে জানার জন্য, তার হচ্ছে কি আশেপাশে যে আমাদের যন্ত্রপাতি আছে সেগুলো কীভাবে কাজ করে সেগুলো জানার জন্য হলেও পড়া উচিত। এবং প্রত্যেকটা যন্ত্রেরই খুব মানে ইন্টারেস্টিং কিন্তু তোমার মানে তার যে ওয়ার্কিং প্রসিডিউর, ঠিক আছে, তার কাজ করার যে হচ্ছে প্রসিডিউরটা, এটা কিন্তু খুবই কতটা নিখুঁত এবং কতটা সুন্দর বা কীভাবে কাজ করতেছে, এখান থেকে তুমি অনেক কিছু আসলে হচ্ছে কি মানে শিখতে পারো এবং ইন্সপায়ার্ড হইতে পারো শেখার প্রতি, ঠিক আছে। তো কোয়েশ্চেন আসলেও এই ব্যাপারটা ভালো করে পড়ে ফেলবা। আর এই ব্যাপারগুলোর জন্য কিন্তু ইউটিউবে অনেক ভিডিও আছে, বিশেষ করে বিদেশি চ্যানেল অনেক ভিডিও হচ্ছে গিয়ে দিয়ে রাখছে তোমার কোন যন্ত্র, শুধুমাত্র রেফ্রিজারেটর না, তোমার হচ্ছে একটা ইঞ্জিন বলো বা হচ্ছে তোমার একটা বিদ্যুৎ কেন্দ্র বলো বা হচ্ছে গিয়ে কি একটা মোটর বলো, তো কীভাবে কাজ করে সবগুলাই কিন্তু তুমি খুব সুন্দর করে শিখতে পারবা। তো তোমার যদি ওই দিকে ফোকাস থাকে তাহলে ওই জায়গা থেকেও তুমি হচ্ছে গিয়ে ভিডিও দেখে শিখতে পারো, এই আর কি ব্যাপারটা। তো তুমি এরকমভাবে হচ্ছে গিয়ে সবগুলা টপিক কমপ্লিট করতে পারো। তো ফাইনালি তুমি যদি হচ্ছে গিয়ে দেখো যে প্রতিটা চ্যাপ্টারেরই কিছু মিক্সড কোয়েশ্চেন থাকে, যেটা হচ্ছে গিয়ে ধরো ফিজিক্স সেকেন্ড পেপার টোটালটা কভার করে, ধরো হচ্ছে গিয়ে তাপগতিবিদ্যার সাথে
ফার্স্ট পেপারের একটা চ্যাপ্টার লিঙ্ক করে অথবা সেকেন্ড পেপারে অন্য একটা চ্যাপ্টার লিঙ্ক করে, এরকম কিন্তু গুটি কয়েক কোয়েশ্চেন থাকে। মানে এখানে যে অনেক কোয়েশ্চেন তুমি পাবা এরকম না, হয়তো হচ্ছে গিয়ে তুমি পুরো চ্যাপ্টার হচ্ছে গিয়ে একসাথে মিলিয়ে তুমি হয়তো 4-5টা বা 5-7টা কোয়েশ্চেন এরকম পেতে পারো, যে কোয়েশ্চেনটা সলভ করার জন্য শুধুমাত্র এই চ্যাপ্টারের নলেজ তোমার জন্য যথেষ্ট না, আরও অন্য কয়েকটা কনসেপ্ট হয়তো তোমার প্রয়োজন হতে পারে। তো এগুলোকে আমি বলতেছি হচ্ছে মিক্সড প্রবলেম। তো এগুলো হচ্ছে গিয়ে একের অধিক অন্যান্য চ্যাপ্টারের টপিক মিলে কিছু প্রবলেমও পরীক্ষায় এসে থাকে। তো এগুলো তোমার উচিত হবে তুমি যখন হচ্ছে নোট করবা তখন এই সিকোয়েন্সটা ফলো করা, যে কোন কোয়েশ্চেনটা পার্ট 1-এ পড়তেছে, কোন কোয়েশ্চেনটা পার্ট 2-তে পড়তেছে, আর কোন কোয়েশ্চেনটা এরকম মিক্সড প্রবলেমে পড়তেছে। তো এরকমভাবে যদি প্রথমেই হচ্ছে নোট করে ফেলো তোমার পুরো চ্যাপ্টারটা, অনেকে আমরা হচ্ছে নোট করি গোছানো পড়ার জন্য, তো সেই ক্ষেত্রে হচ্ছে তুমি পরীক্ষার আগের রাতের যে পড়া রিভিশন অথবা হচ্ছে তোমার যে অ্যাডমিশন টাইমের যে পড়াটা, সেই পড়াটা অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে? কারণ তোমার তো আগে থেকে সব গোছানো, একটা চ্যাপ্টারে কী কী আছে কী কী না আছে বা কোনটার পর কোনটা পড়তে হবে, এটা তোমার যেহেতু আগে থেকে গোছানো, তাহলে দেখা যাবে যে তোমার ওই টাইমে একটা ভালো হচ্ছে গিয়ে মানে বুস্ট হয়। এবং হচ্ছে তোমার পরীক্ষার আগের ব্যাপারটা যদি বলি, পরীক্ষার অল্প সময় আগেও তুমি খুব সুন্দর একটা ধারণা নিয়ে পরীক্ষার হলে ঢুকতে পারতেছো এবং সেখান থেকে তুমি একটা ভালো আউটপুট আশা করতে পারতেছো আর কি। তো যাই হোক, এটা ছিল হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার জন্য। তো শেষ করার আগে আরেকটা ব্যাপার বলি, যে এটা যদি তোমাদের উপকারে আসে সেই ক্ষেত্রে অবশ্যই জানাবা। আমি হচ্ছে গিয়ে তাহলে পুরো যে সিরিজটা, ঠিক আছে, ফিজিক্স সায়েন্স পেপারের যত চ্যাপ্টার আছে সবগুলো আমি তোমাদের এরকম একটা শর্ট ভিডিওতে আলোচনা করে দেবো, ঠিক আছে? তাহলে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো।